Bismillahirrahmanirrahim. Welcome dear students of 7th semester to our today's class. Today we are going to make our discussion on chapter 2, and chapter 2 of project management is about market and demand analysis. এর আগে আমরা যে ক্লাস দুটো করেছি ইন্ট্রোডাকশন টু প্রজেক্ট ম্যানেজমেন্ট, সেখানে আমরা দেখেছি যে প্রজেক্ট কাকে বলে, প্রজেক্ট হোয়াট আর ডিফারেন্ট টাইপস অফ প্রজেক্টস, এবং প্রজেক্টের লাইফ সাইকেলটা কিরকম হতে পারে, প্রজেক্টের ফেজটা কেমন হয়, এবং একটা প্রজেক্ট অ্যানালাইসিসের জন্য কি কি স্টেপ আছে সেই বিষয়গুলো আমরা এর আগের যে দুটো ক্লাস ছিল সেখানে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করছি প্রজেক্ট ফেজের একদম প্রথম দিকের একটা যে পয়েন্ট ছিল আমাদের মার্কেট এন্ড ডিমান্ড অ্যানালাইসিস। আমাদের চ্যাপ্টার 2 এর শিরোনাম হচ্ছে মার্কেট এন্ড ডিমান্ড অ্যানালাইসিস, এবং এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। যেহেতু তোমাদের প্রথম ক্লাসেই বলেছি যে প্রজেক্ট ম্যানেজমেন্ট এটি একটি ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, তো প্রথম চ্যাপ্টারে আমাদের শুধু বেসিক কিছু থিওরিটিক্যাল আলোচনা ছিল। আমাদের এই চ্যাপ্টার থেকে আমরা যে ম্যাথগুলো আমরা এই চ্যাপ্টার থেকেই পাবো মার্কেট এন্ড ডিমান্ড অ্যানালাইসিসের উপর, যে একটা পণ্য যখন আমি মার্কেটে ইস্যু করতে যাচ্ছি সেক্ষেত্রে কিভাবে আমি সেই পণ্যের বাজারে কতটুকু চাহিদা আছে। মার্কেট অর্থ আমরা জানি যেটা যে একটা বাজার বা যে পণ্যটা আমি যেখানে সেল করতে পারি, আর ডিমান্ড হচ্ছে সেই পণ্যের চাহিদা। তো কাজেই একটা পণ্য যদি আমি মার্কেটে নতুন করে একটা পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে চাই, এবং সেক্ষেত্রে যদি আমি সেই পণ্যটার চাহিদা কেমন সেটা সর্বপ্রথম হচ্ছে আমাকে সেই জিনিসটা অ্যানালাইসিস করতে হবে, এবং এই কারণেই একটা প্রজেক্ট অ্যানালাইসিসের প্রথম ধাপ হচ্ছে মার্কেট এন্ড ডিমান্ড অ্যানালাইসিস। তো আমরা একটু দেখি এখানে মার্কেট এন্ড ডিমান্ড অ্যানালাইসিস এটার কিছু স্টেপ আছে যেটা আমরা এখানে ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি। প্রথম স্টেপটা হচ্ছে কি, যে মার্কেটের পণ্যের চাহিদা কিরকম সেটা আমরা কিভাবে জানবো, সেটা হচ্ছে এই স্টেপগুলোর মাধ্যমে। প্রথম স্টেপটা হচ্ছে সিচুয়েশনাল অ্যানালাইসিস অ্যান্ড স্পেসিফিকেশন অফ অবজেক্টিভ। Then second step is collection of data, then characterization of the market. At the same time, we will also conduct market survey. Then after from these two steps, collection of data and conduct market survey, we will go to the next step, that is characterization of the market. এই যে স্টেপগুলো আলোচনা করছি আমাদের আজকের ক্লাসে মূলত এই স্টেপগুলোরই ডিটেইলস আলোচনা থাকবে। এই পরবর্তী স্লাইডগুলোতে আমরা সেই আলোচনায় চলে যাচ্ছি। তো একটা মার্কেট ক্যারেক্টারাইজেশন করার পর আমরা চলে যাব হচ্ছে ডিমান্ড ফোরকাস্টিং এ এবং মার্কেট প্ল্যানিং এ। তো প্রথমে আমরা যে স্টেপটা দেখলাম যে সিচুয়েশনাল অ্যানালাইসিস এন্ড স্পেসিফিকেশন অফ অবজেক্টিভ, এই টপিকটা এখন আমরা ডিটেইলসে আলোচনা করব। সিচুয়েশন অ্যানালাইসিস এন্ড অবজেক্টিভ স্পেসিফিকেশন, একটা সিচুয়েশনকে অ্যানালাইসিস করা এবং সেই অনুযায়ী উদ্দেশ্য ঠিক করা, লক্ষ্য ঠিক করা। আমরা জানি যে প্রজেক্ট হচ্ছে একটা নির্দিষ্ট লক্ষ্যকে উদ্দেশ্য করে আমরা যখন কোনো কাজের সমষ্টিগুলোকে আমরা বলছি প্রকল্প বা প্রজেক্ট। এখানে হচ্ছে যেটা যেই স্টেপ যে জিনিসগুলো জড়িত, এ প্রসেস দ্যাট স্টাডিজ কাস্টমার প্রেফারেন্সেস এন্ড দেয়ার পারচেসিং ক্যাপাসিটি and strategies of competing firms and intermediaries. সিচুয়েশন অ্যানালাইসিসটা আসলে কি, এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া, আমরা বলছি এটা হচ্ছে দিস ইজ এ প্রসেস, এটা এমন একটা প্রক্রিয়া যা স্টাডি করে কাস্টমারের প্রেফারেন্সকে, কাস্টমার কোন জিনিসটাকে প্রেফারেন্স দিয়ে থাকে, এন্ড দেয়ার পারচেসিং ক্যাপাসিটি, এবং তাদের ক্রয় ক্ষমতা কিরকম আছে, এন্ড স্ট্র্যাটেজিস অফ কম্পিটিং ফার্মস এন্ড ইন্টারমিডিয়েটস, এবং এই যে সেক্টর নিয়ে আমি কাজ করতে চাচ্ছি সেই সেক্টরে যারা কম্পিটিটর আছে তাদের স্ট্র্যাটেজি কিরকম আছে, এবং অন্যান্য ইন্টারমিডিয়েটদের নিয়ে। এখানে উদাহরণস্বরূপ বলা যায়, যেমন তোমাদের একটা প্রজেক্টের উদাহরণ দিচ্ছিলাম যে একটা বুটিক শপ শুরু করতে যাচ্ছ কেউ, একটা একদম সিম্পল স্টেজে যদি একটা প্রকল্পের ধারণা আমরা করে থাকি, তো সেক্ষেত্রে প্রথমেই দেখতে হবে যে তুমি আসলে কি ধরনের পোশাক নিয়ে কাজ করতে যাচ্ছ বুটিক শপে, তোমার টার্গেট কাস্টমার কারা আছে সেটা অ্যানালাইসিস করতে হবে। তারপরে হচ্ছে তাদের পারচেসিং ক্যাপাসিটি কিরকম, এখন তুমি তোমার কি ধরনের প্রোডাক্ট তুমি মার্কেটে সেল করতে যাচ্ছ, কম মূল্যের প্রোডাক্ট না বেশি মূল্যের প্রোডাক্ট। তারপর হচ্ছে সেই সেক্টরের যেমন তুমি যদি দেশীয় পণ্য নিয়ে কাজ করতে চাও সেক্ষেত্রে, যেমন দেশীয় পণ্য নিয়ে কাজ করছে অনেক ব্র্যান্ডেড প্রতিষ্ঠান আছে, আড়ং আছে,
দেশজ আছে বা আরো বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তো তাদের সাথে যদি কম্পিটিশন করতে যাও তুমি নতুন একটা বুটিক শপ নিয়ে, তারা কি স্ট্র্যাটেজি ফলো করছে সেই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো এটা হচ্ছে প্রারম্ভিক পর্যায়ে, আমি এখনো প্রকল্প শুরু করিনি, প্রকল্প শুরু করার আগে আমি জিনিসগুলা মার্কেট অ্যানালাইসিস করছি। Then adequate informations are generated through informal talks, and feels adequate present and future demands can be generated. Then a formal study can be done, otherwise the idea can be dropped. তাহলে সেকেন্ড যেটা আমরা জানছি যে মার্কেট সার্ভে যখন আমরা করছি, যে মার্কেটে কাস্টমারদের চাহিদা কেমন আছে সেই বিষয়ে যখন আমরা জানতে যাচ্ছি, তখন অবশ্যই আমরা কিছু কাস্টমারদের মধ্যে সরাসরি তাদের থেকে ফিডব্যাক নিব যে তারা আসলে কি ধরনের পণ্য পছন্দ করে, তারা কি দেশীয় পণ্য পছন্দ করে নাকি দেশের বাইরের অন্য ধরনের কোনো প্রোডাক্ট তারা পছন্দ করে। তো সেই জিনিসগুলো আমরা প্রকল্প শুরু করার আগে স্টাডি করে জেনে নিব। Then before going to formal study, the project manager needs to define the objective of the study. তাহলে আমরা যে একটা ফর্মাল স্টাডি করতে যাব, এটা তার আগে আমাদের যেটা প্রয়োজন যে একটা অবজেক্টিভ ডিফাইন করা, যে আমার স্টাডির উদ্দেশ্যটা কি। এখন আমি যেহেতু বুটিক শপ নিয়ে কাজ করতে যাচ্ছি, আমি বারবার উদাহরণে দিচ্ছি, প্রতিটা স্টেপ বোঝানোর সময় একটু উদাহরণগুলো বলবো, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। তো যেটা হচ্ছে যে আমি যখন বুটিক শপ নিয়ে কাজ করতে যাচ্ছি, আমি কেন আসলে স্টাডিটা করছি সেটা একজন প্রকল্প ব্যবস্থাপক হিসেবে আমাকে সেটা বুঝতে হবে। যে আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি জানতে চাচ্ছি যে মার্কেটে দেশীয় পণ্যের চাহিদা আছে কিনা, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য, অবজেক্টিভ। এখন সেকেন্ড স্টেপ যেটা, আমরা যদি মার্কেটিং ডিমান্ড অ্যানালাইসিস ক্লাসের শুরুতে আমি যেটা বলেছি, আজকে আমরা মূলত এই ব্রড টপিকটাই আলোচনা করব, এবং পরীক্ষায় এটা মার্কেট অ্যান্ড ডিমান্ড অ্যানালাইসিস এটা ব্রড কোশ্চেন হিসেবে আসে পরীক্ষায়। তো আমরা প্রতিটা স্টেপ আলোচনা করছি। আমরা এখন দেখলাম সিচুয়েশন অ্যানালাইসিস, কিভাবে সিচুয়েশন অ্যানালাইসিস করব। সেকেন্ড যেটা হচ্ছে কালেকশন অফ ডেটা। কালেকশন অফ ডেটা, এখানে আমরা দেখি যে ডেটা আসলে দু ধরনের হয়ে থাকে, ডেটা আর অফ টু টাইপস, ঠিক আছে। যে আমরা তথ্য সংগ্রহ করব, কি তথ্য সংগ্রহ করব, সেটা দুই ধরনের তথ্য হতে পারে। একটা হচ্ছে প্রাইমারি ডেটা এন্ড সেকেন্ড ওয়ান ইজ সেকেন্ডারি ডেটা। আমরা কিন্তু এই ধরনের দুটো তথ্যের নাম বিভিন্ন অন্যান্য সাবজেক্টেও শুনেছি। এখন প্রাইমারি ডেটা এবং সেকেন্ডারি ডেটা, এই দুটো ডেটার পার্থক্য কিন্তু আমাদের ঠিকভাবে জানতে হবে। প্রাইমারি ডেটা হচ্ছে যেটা is the data collected for a specific purpose and for the first time. প্রাইমারি ডেটা হচ্ছে সেই তথ্যগুলো যেগুলো একদম ফেস টু ফেস কনভারসেশনের মাধ্যমে আমরা কাস্টমারের কাছ থেকে জেনে থাকি। দেন প্রাইমারি ডেটা ক্যান বি অবটেইনড ফ্রম বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। যখন আমরা একদম র যে ডেটাগুলো আছে, বেসিক লেভেলের ডেটাগুলো আমরা সেগুলো ইন্টারনাল ভাবেও জানতে পারি অথবা এক্সটার্নাল ভাবে জানতে পারি। ইন্টারনাল হচ্ছে কি প্রতিষ্ঠানের ভেতরকার তথ্য, আর এক্সটার্নাল যখন প্রতিষ্ঠানের বাইরে থেকে তথ্য সংগ্রহ করব সেটা হচ্ছে এক্সটার্নাল তথ্য। Internal primary data, past and current sales of the firm, observation of employees, etc. তাহলে এখানে আমরা দেখছি যে ইন্টারনাল প্রাইমারি ডেটা বলছে পাস্ট এন্ড কারেন্ট সেলস অফ দ্য ফার্ম। ইন্টারনাল ডেটা হচ্ছে যে আমার বিগত বছরের কিছু তথ্য থাকে, যে কোনো একটা প্রতিষ্ঠান তাদের লাস্ট ইয়ারে, যেমন এখন 2020 গত বছর তাদের সেলের পরিমাণ কত ছিল, সেখান থেকে আমরা কিছু তথ্য ধারণা করতে পারি। যে যদি গত বছর, সাপোজ আমরা টি শার্ট নিয়ে কাজ করছি, যদি গত বছর 100 টি শার্ট বিক্রি হয়, তাহলে আমরা এখন একটা ধারণা করতে পারি এবছর হয়তো তার থেকে একটু বেশি বিক্রি হবে। এটা একটা কি প্রিডিকশন করা, অনুমান করা। যেহেতু আমরা এখনো প্রকল্প শুরু করিনি, আমরা প্রকল্প শুরু করব কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি এবং মার্কেট অ্যানালাইসিস করছি। External primary data is obtained from the opinions of the dealers, feedback of the sales personnel, and sales trends, etc. Secondary data is the data that is already available but might have been collected for some other purpose or by some other institution. Secondary data বলতে বোঝায় যে কোন একটা প্রতিষ্ঠানের আগে থেকে কোন একটা সার্ভে হয়েছে, সেইগুলো লিপিবদ্ধ থাকে, সেগুলোকে বলা হয় হচ্ছে সেকেন্ডারি ডেটা। Secondary data is considered to be more useful in market analysis as it is easy to obtain and is also economical. Some of the secondary data sources are সেন্সাস অফ ইন্ডিয়া, যেহেতু এটা প্রসন্নচন্দ্রের বইটা ইন্ডিয়ান রাইটারের বই, আমি সেখান থেকে নিয়েছি স্লাইডটা। ন্যাশনাল স্যাম্পল সার্ভে রিপোর্ট,
মানে সেন্সাস বলতে কি বোঝায়, যে আদমশুমারি বা কোন একটা শুমারি বা গণনা যেটা, ঠিক আছে। তো সেটা বিভিন্ন প্রতিষ্ঠানের সেন্সাস থাকে, ন্যাশনাল সার্ভে রিপোর্ট থাকে, প্ল্যান রিপোর্ট থাকে, স্ট্যাটিস্টিক্যাল অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ইয়ার বুকের মাধ্যমে, যেগুলো হচ্ছে আগে থেকে লিপিবদ্ধ। কোনো প্রতিষ্ঠানে আমরা জানি যে অ্যানুয়াল রিপোর্ট থেকে থাকে, তো সেই অ্যানুয়াল রিপোর্ট থেকেও আমরা স্যাম্পল সেকেন্ডারি ডেটা বা সেকেন্ডারি তথ্যগুলো কালেক্ট করতে পারি। Evaluation of secondary data is an important task to know its reliability, accuracy, and relevance for the purpose under consideration. So this is about collection of data. Then conducting market survey. যে আমরা যে শুরুতে যে গ্রাফটা দেখছিলাম, সেখানে থার্ড পয়েন্ট হচ্ছে আমাদের কন্ডাক্টিং মার্কেট সার্ভে। তো প্রথমে আমরা কি করলাম, প্রথমে সিচুয়েশন অ্যানালাইসিস করলাম। সেকেন্ড যে স্টেপটা করলাম সেটা হচ্ছে তথ্য সংগ্রহ করলাম। দুই ধরনের তথ্য সংগ্রহ করলাম, একটা হচ্ছে প্রাইমারি ডেটা, একটা হচ্ছে কি সেকেন্ডারি ডেটা। প্রাইমারি ডেটা কোনগুলো, যেগুলো হচ্ছে আমরা ফেস টু ফেস কাস্টমারদের কাছ থেকে সরাসরি কথা বলে জানলাম যে আপনারা কি ধরনের পণ্য কি ধরনের, সবাই একটু মিউট করে নাও, কি ধরনের পণ্য পছন্দ করেন সেটা জেনে নিলাম। তারপরে আসছে কন্ডাক্ট মার্কেট সার্ভে। আচ্ছা, মার্কেট সার্ভে এখন কিভাবে করব আমরা, বাজার বিশ্লেষণ। সেকেন্ডারি ইনফরমেশন, though useful, often doesn't provide a comprehensive basis for market and demand analysis. There is a need to be supplemented with the primary information through market survey. And a market survey is useful in determining the total market demand growth rate in different segments of the market, understanding the inner motivate of the customer, and measuring the unsatisfied needs of the customer. মার্কেট সার্ভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলোতে আমরা ফোকাস করব, সেটা হচ্ছে যে ডিটারমাইনিং টোটাল মার্কেট ডিমান্ড, মার্কেটে পণ্যের চাহিদা কেমন আছে। এখন সেখানে যখন আমরা বুটিক শপের উদাহরণে যদি আবার যাই, যে আমি কি জেন্টস কালেকশন নিয়ে কাজ করবো না ফিমেল কালেকশন নিয়ে কাজ করব, কোন এইজটাকে টার্গেট করব, যারা এডাল্ট আছে তাদেরকে না চিলড্রেনদেরকে। তো মার্কেটে সেই পণ্যের ডিমান্ড কিরকম আছে সেগুলো আমরা দেখব। দেন ডিমান্ড গ্রোথ রেট কেমন, মার্কেটে পণ্যের চাহিদার কি সেটা কি বাড়ছে না কমছে, ডিমান্ড গ্রোথ রেটটা আমাদেরকে সার্ভে করে জানতে হবে। যেমন আমি হচ্ছে যেটা বলছিলাম যে ডেটা কালেকশন, সেক্ষেত্রে আমরা হয়তো 50 জন কাস্টমারের সাথে কথা বললাম যারা হয়তো অন্য একটা দেশীয় পণ্যের প্রতিষ্ঠানে গিয়েছে, সেখানে তাদের থেকে সরাসরি আমরা তাদের থেকে তথ্য নিলাম যে আসলে আপনারা কি ধরনের পণ্য পছন্দ করেন। এটা হচ্ছে তাদের কাছ থেকে তথ্য জানার একটা উপায়, যে তো সেখান থেকেই কিন্তু আমরা মার্কেট সার্ভেটা করছি। Then understanding the inner motives of the customer, কাস্টমারকে বোঝা। যখন আমি একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছি, আমার মূল কাজ হচ্ছে কি যে কাস্টমারকে আন্ডারস্ট্যান্ডিং দ্য কাস্টমার and measuring the unsatisfied needs of the customer, এবং একই সাথে কাস্টমারের একটা আনস্যাটিসফাইড নিড থাকে সেটাও বুঝতে হবে। কাস্টমারের হচ্ছে আমরা যে মার্কেটিং এ পড়েছিলাম নিড, ওয়ান্ট, ডিমান্ড, তোমাদের মনে আছে কিনা। তো আমরা যখনই বিজনেস করতে যাব কাস্টমারের এই চাহিদাগুলোর উপর লক্ষ্য রেখে আমরা কাজগুলো করব। দেন কন্ডাক্ট মার্কেট সার্ভে করার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হোয়াট আর স্টেপস ইনভলভড ইন মার্কেট সার্ভে। আচ্ছা, মার্কেট সার্ভের আরেকটা স্লাইড রয়েছে, সেটা হচ্ছে কি কি স্টেপ ফলো করে আমরা মার্কেট সার্ভে করতে পারি। প্রথমেই আছে ডিফাইনিং দ্য টার্গেট মার্কেট, যেটা বলছিলাম যে আমার টার্গেট মার্কেট কারা, টার্গেটে কারা আছে, ফিমেলরা আছে নাকি জেন্টস কালেকশন নিয়ে কাজ করব আমি, আমার টার্গেট মার্কেট নির্ধারণ করতে হবে। সিলেক্টিং দ্য স্যাম্পল, তাদেরকে নিয়ে কাজ করতে যাচ্ছি সেই স্যাম্পল ডিফাইন করতে হবে। ডেভেলপিং দ্য কোশ্চেনিয়ার হচ্ছে যে আমি কাস্টমারদেরকে কি প্রশ্ন জিজ্ঞেস করব, সেটা হচ্ছে আমার কোশ্চেনিয়ার ইজ আ লিস্ট অফ কোশ্চেন্স হুইচ টু বি আস্কড টু দ্য রেসপন্সার। ঠিক আছে, কোশ্চেনের হচ্ছে একটা লিপিবদ্ধ কোশ্চেনের তালিকা, যেগুলো আমি কাস্টমারদের জিজ্ঞেস করব তাদের চাহিদা বোঝার জন্য, যে আপনারা আসলে কি ধরনের পণ্য পছন্দ করেন, দেশীয় পণ্যের মধ্যে মানে কালার প্রেফারেন্স আছে কিনা বা ম্যাটেরিয়াল কোয়ালিটি প্রেফারেন্স কি। তো এগুলো আমাকে যখন আমি কারো কাছ থেকে কিছু জানতে চাই আমার অবশ্যই কোশ্চেন করতে হবে। তো এক্ষেত্রে কোশ্চেনিয়ারটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কোশ্চেনিয়ার সেট করা। দেন রিক্রুট অ্যান্ড ট্রেন দ্য ফিল্ড ইনভেস্টিগেটরস অর সার্ভে। ফিল্ড ইনভেস্টিগেটর বা সার্ভেয়ার, যখন বড় বড় প্রতিষ্ঠান তারা যখন সার্ভে করে, মার্কেট সার্ভে করে, অবশ্যই প্রতিষ্ঠানের যারা ম্যানেজার বা উচ্চপদস্থ কর্মকর্তা আছেন তারা কিন্তু মার্কেট সার্ভে করতে আসে না। কারা আসে,
অনেক জুনিয়র বা স্টুডেন্ট যারা আছে দেখা যায় তাদেরকে বিভিন্ন কোশ্চেনিয়ার দিয়ে কাস্টমারদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই যে যারা স্টুডেন্ট বা যাদেরকে নতুন রিক্রুট করা হয়েছে তাদেরকে কিন্তু ট্রেনিং এর একটা বিষয় আছে যে তারা কিভাবে কাস্টমারদের কাছে অ্যাপ্রোচ করবে। আমরা কিন্তু প্রায় সময় তোমরা কেউ ফেস করেছে কিনা যে যখন আমরা শপিং মল গুলাতে যাই অনেক সময় দেখা যায় যে কাগজ কলম নিয়ে হয়তো দাঁড়িয়ে আছে বা কিছু কোশ্চেন করছে যে এটা কি আপনার ভালো লাগে, বিশেষ করে বাণিজ্য মেলায় যখন যাই আমরা, তাই না? তোমরা দেখেছো কিনা জানি না যে অনেকে এসে জানতে চায় যে এটা কি আপনার ভালো লেগেছে বা নতুন এই ধরনের একটা জিনিস আসছে এটা কি আপনারা লাইক করছেন কিনা। এগুলো হচ্ছে কিন্তু আসলে দিজ আর দ্য পিপল হু আর ডুইং মার্কেট সার্ভে। এটা হচ্ছে মার্কেট সার্ভের মাধ্যমে কাস্টমারদের কাছ থেকে তথ্য নিচ্ছে। অনেক সময় দেখা যায় যে আমরা যখন কোথাও যাই অনেক সময় ফ্রিতে স্যুপ খাওয়ায়, তাই না? ফ্রিতে নতুন ধরনের জুস খাওয়ায়। দিস ইজ অ্যাকচুয়ালি টেস্টিং দ্য কাস্টমার্স প্রেফারেন্সেস, যে কাস্টমার এই যে নতুন একটা পণ্য নিয়ে আসছে সেটা কি পছন্দ করছে কিনা। দেন রেকর্ডিং দ্য ইনফরমেশন, এই তথ্যগুলো তারা কি করে রেকর্ড করে রাখে। দেন স্ক্রুটিনাইজ দ্য ইনফরমেশন গেদার্ড, তারপরে এই তথ্যগুলোকে স্ক্রুটিনাইজ করে, যাচাই বাছাই করে কোনটা মানে সব তথ্যই কিন্তু আমরা নিব না, আমাদের চারিপাশে অনেক তথ্য থাকে, এর মধ্যে সত্য মিথ্যা যাচাই করে এবং যৌক্তিক যে তথ্যগুলো আছে সেগুলো আমরা গ্রহণ করব। অ্যানালাইজ অ্যান্ড ইন্টারপ্রেট দ্য ইনফরমেশন, এবং ফাইনালি সেই তথ্যগুলোকে ইন্টারপ্রেট করার মাধ্যমে আমরা হচ্ছে মার্কেট সার্ভেটা কমপ্লিট করব। Then there are some problems related to market survey, কিছু সমস্যা জড়িত আছে মার্কেট সার্ভে এর সাথে। That is heterogeneity of the country, multiplicity of languages and design of questionnaire. Questionnaire ডিজাইনটার উপর হচ্ছে মার্কেট সার্ভে ডিপেন্ড করে। তুমি যদি একটা সঠিক কোশ্চেনিয়ার সেট করতে পারো তাহলে সেক্ষেত্রে মার্কেট সার্ভেটা যথার্থ হবে বা একটা ভালো রেজাল্ট পাবো আমরা যে আসলে এই পণ্যটা চাহিদা আছে কিনা। দেন যেটা হচ্ছে পয়েন্ট আছে মাল্টিপ্লিসিটি অফ ল্যাঙ্গুয়েজেস, অনেক সময় ভিন্ন ল্যাঙ্গুয়েজের বা দেশের বাইরে থেকে এসে অনেকে মার্কেট সার্ভে করে, তো সেক্ষেত্রে যদি তোমার ল্যাঙ্গুয়েজটা আন্ডারস্ট্যান্ডেবল না হয় তাহলে কিন্তু সার্ভেটা যথোপযুক্ত রেজাল্ট দিবে না। অ্যান্ড হেটেরোজেনিটি হচ্ছে যে দেশ থেকে ভিন্নতা, যেটা বিভিন্ন দেশের কালচারের যে ভিন্নতা আছে সেটা হচ্ছে হেটেরোজেনিটি অফ দ্য কান্ট্রি। Then next step is characterization of market. এখন আমি মার্কেটে কাস্টমারদের কাছ থেকে কোশ্চেন করার মাধ্যমে তথ্য নিয়েছি যে আসলে দেশীয় পণ্যের চাহিদা মার্কেটে আছে কিনা, বা থাকলেও কি কারা বেশি পছন্দ করে, ফিমেলরা দেশি পণ্য বেশি পছন্দ করে না জেন্টসরা দেশীয় পণ্য বেশি পছন্দ করে, কি কোয়ালিটির প্রোডাক্ট তারা পছন্দ করে, কি ডিজাইন পছন্দ করে, এই জিনিসগুলো জানার পরে এখন আমাদের স্টেপ হচ্ছে ক্যারেক্টারাইজেশন অফ মার্কেট। মার্কেটটাকে একটা বৈশিষ্ট্যের মধ্যে নিয়ে আসতে হবে, আমি যে কোন সেক্টরটা নিয়ে আমি কাজ করব সেই ক্ষেত্রে আমি চলে আসবো। And based on the information obtained from secondary data and market survey, the project manager describes the marketability of the project idea in terms of effective demand, breakdown of demand, price, consumers' interest, method of distribution and sales promotion, supply and competition, and government policy. এই যে পয়েন্টগুলা বললাম, প্রজেক্ট ম্যানেজার হচ্ছে এই প্রত্যেকটা জিনিসকে আইডেন্টিফাই করবে যে প্রজেক্টের ইফেক্টিভ ডিমান্ড কিরকম, সেটার ব্রেকডাউন অফ ডিমান্ড কিরকম, প্রজেক্ট তুমি যে পণ্য নিয়ে কাজ করতে যাচ্ছ সেটা প্রাইসিং কেমন হবে, কনজিউমার্স ইন্টারেস্ট কেমন আছে। তো এই সবগুলো বিষয়ের উপর আলোকপাত করে একটা মার্কেটের আমরা ক্যারেক্টারাইজেশন করব যে এই জিনিসগুলো, এই পয়েন্টগুলো যখন ডিফাইন করা হয়ে গেল তখন আমার পণ্যটা আমি কি নিয়ে কাজ করতে চাই তখন কিন্তু আমি একটা পর্যায়ে চলে আসছি। দেন ডিমান্ড ফোরকাস্টিং, এখন আমি হয়তো এই স্টেপে এসে ডিসিশন নিলাম যে হ্যাঁ আমি হয়তো দেখলাম যে মার্কেটে ফিমেল প্রোডাক্টের চাহিদা বেশি আছে, এবং সেখান থেকে সাপোজ ধরে নিলাম, কথার কথা এক্সাম্পল দিচ্ছি, যে হয়তো ফিমেলদের হচ্ছে শাড়ি বা যে থ্রি পিস আছে দেশীয় সেগুলোর চাহিদা বেশি আছে। তো এখন আমি করবো হচ্ছে কি ডিমান্ড ফোরকাস্টিং, যেটা হচ্ছে যে এর আগে যেটা দেখলাম ক্যারেক্টারাইজেশন অফ মার্কেট, এখান থেকে আমি প্রত্যেকটা পণ্যের প্রাইস কেমন হবে, কনজিউমার ইন্টারেস্ট, গভর্নমেন্ট পলিসি কি আছে এই রিলেটেড সবকিছু আইডেন্টিফাই করার পর এখন ডিমান্ড ফোরকাস্টিং এ আসছি আমরা। ডিমান্ড ফোরকাস্টিং বা চাহিদা ফোরকাস্ট করা। ফোরকাস্ট কথাটার অর্থ একটু সহজভাবে বুঝাই, একটা এক্সাম্পল দিই আবার। সেটা হচ্ছে যে আমরা দেখি যে ওয়েদার ফোরকাস্টিং, তাই না, অনেক সময় ঝড় হয় সেটার পূর্বাভাস দেয় না, সেটা কিন্তু কি এক্সাক্ট না, ইটস নট এক্সাক্ট, ইট ক্যান হ্যাপেন, মানে এটা কি পূর্বানুমান। ফোরকাস্টিং কথাটা আমরা সহজে মনে রাখতে পারি যে এটা হচ্ছে অনুমান করা। এখন আমি দেখছি কি মার্কেটে আমার পণ্যের
চাহিদা কেমন আছে সেটা আমি অনুমান করছি, এই জন্য বলছি কি ডিমান্ড ফোরকাস্টিং, যে ডিমান্ডটা ফোরকাস্ট করছি। দিস ইজ নট এক্সাক্ট ডিমান্ড যে না 100 টি শার্টই বিক্রি হবে, ইটস নট লাইক দ্যাট। এটা হচ্ছে হতে পারে, সো 100 প্লাস ধরে রাখবো যে 100 বা তার বেশি, 1000 বা তার বেশি ফোরকাস্ট করছি। তো ডিমান্ড ফোরকাস্ট বলছি ইউজিং ইনফরমেশন obtained from secondary data, market survey and market characterization or description. And forecasting methods can be divided into 3 categories. এই forecasting method হচ্ছে তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি: qualitative method, time series projection method এবং casual method. qualitative method যেটা যে আমরা যে ম্যাথের কথা বলছি সেই মেথডে আমরা চলে যাচ্ছি এখন আস্তে আস্তে। qualitative method হচ্ছে rely essentially on the judgment of experts to qualitative information into quantitative estimates. qualitative মেথডে আমরা যেটা করব যে আমরা রিলাই করব কিছু জাজমেন্টের উপরে, সেখান থেকে হচ্ছে আমরা একটা এস্টিমেট করব, কোয়ান্টিটি বের করব। ডিমান্ডের কথা যখনই আসবে তখন কি আমার একটা সংখ্যা, ডিমান্ডের সাথে একটা সংখ্যা জড়িত, তো সেই সংখ্যা বের করার জন্য আমরা বিভিন্ন মেথড ইউজ করে একটা জাজমেন্টের মাধ্যমে একটা ডিসিশনে আসবো। দেন ইম্পর্টেন্ট কোয়ালিটেটিভ মেথডস আর জুরি অফ এক্সিকিউটিভ অপিনিয়ন মেথড অর ডেলফি মেথড এটসেট্রা। এই নামগুলো আমাদের জন্য নতুন, জুরি অফ এক্সিকিউটিভ অপিনিয়ন মেথড এবং ডেলফি মেথড। এই জিনিসগুলো কি আমরা ডিটেইলসে জানবো যখন আমরা ম্যাথ করব, তখন এই দুইটা যে টপিক আছে এগুলো আমরা ডিটেইলস দেখব। টাইম সিরিজ প্রজেকশন মেথড, টাইম সিরিজ প্রজেকশন মেথডের ম্যাথ আছে আমাদের এই চ্যাপ্টারেই। তো এটার মানে মূল কথা যেটা সেটা আজকে ক্লাসে বলছি। ইট জেনারেটস ফোরকাস্ট অন দ্য বেসিস অফ অ্যান অ্যানালাইসিস অফ দ্য হিস্ট্রিক্যাল ডেটা। কোনো প্রতিষ্ঠানের, সব প্রতিষ্ঠানের কি যা একটা হিস্ট্রিক্যাল ডেটা থাকে যে এর আগের 10 বছর কিরকম সেল হয়েছে, গত বছর কেমন সেল হয়েছে, তো সেই হিস্ট্রিক্যাল ডেটার উপর বেসিস করে কিন্তু পরের বছর উৎপাদন বাড়ানো হয় বা কমানো হয়। ঠিক আছে, এটা হচ্ছে টাইম সিরিজ প্রজেকশন, টাইমের সাথে রিলেটেড, এই জন্য বলা হয় এই ধরনের ম্যাথগুলোকে আমরা বলবো হচ্ছে টাইম সিরিজ প্রজেকশন মেথডের ম্যাথ। The important methods are trend projection math, exponential smoothing math, moving average math. এই যে তিনটা মেথডের কথা বললাম, এই তিনটা মেথডের ম্যাথই এই চ্যাপ্টার থেকে মূলত পরীক্ষায় বেশি এসে থাকে। তো ম্যাথগুলো করার সময় অবশ্যই আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে আমরা কিসের ম্যাথ করছি, টাইম সিরিজ প্রজেকশনের ম্যাথ করছি। তো ম্যাথের ক্লাসটা নেক্সট ক্লাসে হবে। আজকে আমরা যে চ্যাপ্টারের শুরুতে মূল যে আলোচনা সেই আলোচনা করছি। এরপর হচ্ছে ক্যাজুয়াল মেথড। তাহলে আমরা মেথড কয়টা দেখছি একটু দেখি আবার। কোয়ালিটেটিভ মেথড দেখলাম, টাইম সিরিজ প্রজেকশন মেথড যেখান থেকে বললাম যে ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে। এরপর দেখছি ক্যাজুয়াল মেথড, more analytical than the preceding method, seek to develop forecast on the basis of cause-effect relationships specified in an explicit quantitative manner. And important methods are chain ratio method, consumption level method, end use method, leading indication method. এই মেথডগুলো জাস্ট আমরা জানবো যে ক্যাজুয়াল মেথডের মধ্যে কি কি টার্ম আছে। এগুলো কিন্তু পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ না, সেটাও বলে দিলাম। কিন্তু গুরুত্বপূর্ণ কোনটা, টাইম সিরিজ প্রজেকশন মেথড। দেন আনসার্টেনিটিস ইন ডিমান্ড ফোরকাস্টিং। ডিমান্ড ফোরকাস্টিং এর ক্ষেত্রে কিছু আনসার্টেনিটি আছে। আনসার্টেনিটি জিনিস কোনগুলো আছে, ডেটা অ্যাবাউট পাস্ট এন্ড প্রেজেন্ট মার্কেট। অনেক সময় যে পাস্ট যে তথ্যগুলো থাকে সেগুলো সঠিক থাকে না অনেক সময়, তো সেক্ষেত্রে এগুলোর কারণে একটা ভুল অনুমান আমি করতে পারি। মেথডস অফ ফোরকাস্টিং, ফোরকাস্টিং মেথডে সমস্যা থাকতে পারে, এবং এনভায়রনমেন্টাল চেঞ্জের কারণে আমার ডিমান্ড ফোরকাস্টিং এ কিছু আনসার্টেনিটি দেখা দিতে পারে। দেন মার্কেট প্ল্যানিং, এটা আজকে ক্লাসের লাস্ট স্লাইড। মার্কেট প্ল্যানিংটা এখন আমি কিভাবে করব, এখন যখন আমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করব, নেক্সট ক্লাসেই আমরা এই যে টাইম সিরিজ প্রজেকশনের ম্যাথে চলে যাচ্ছি। তো যখন আমি ম্যাথের মাধ্যমে ডিমান্ডটা ফোরকাস্ট করলাম যে সামনের বছর হয়তো 1 লক্ষ পণ্যের চাহিদা আছে মার্কেটে, এরপর হচ্ছে আমি মার্কেট প্ল্যানিং করব। আমি তো উৎপাদনে যাব, সেখানে উৎপাদনে যাওয়ার আগে হচ্ছে আমার মার্কেট প্ল্যানিং এর কি কি প্রয়োজন আছে, সেটা হচ্ছে refers to planning and designing the 4 P's of marketing, namely product, price, place and promotion. মার্কেটিং থেকে, মার্কেটিং এর সাবজেক্টে আমরা এই জিনিসগুলো জানি যে মার্কেটিং এর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো 4P বলা হয়, যে কি পণ্য, সে পণ্যের প্রাইস কেমন, প্লেস কি হবে এবং প্রমোশন কিভাবে করব, এই ডিসিশন গুলো কিন্তু নিতে হবে। প্রোডাক্ট হচ্ছে
প্রোডাক্ট ভ্যারাইটি, প্রোডাক্টের কোয়ালিটি কেমন হবে, ডিজাইন, ফিচার্স, ব্র্যান্ড নেম, প্যাকেজিং, সাইজেস, সার্ভিসেস, ওয়ারেন্টিস, রিটার্নস, all these features are included in product. Then about price, if we talk about price হচ্ছে আমাদের লিস্ট প্রাইস, ডিসকাউন্টস, কোনো ডিসকাউন্ট দিব কিনা, অ্যালাউন্সেস থাকবে কিনা, পেমেন্ট পিরিয়ড কেমন হবে, কোনো ক্রেডিট টার্মস আছে কিনা, মানে ইনস্টলমেন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবে কিনা কাস্টমার, সেই জিনিসগুলো আমি প্রাইসিং স্ট্র্যাটেজিতে ঠিক করব। দেন প্লেসেস, চ্যানেলস, কাভারেজ, অ্যাসর্টমেন্টস, locations, inventory and transport, these things need to be covered under place. Then promotionের ক্ষেত্রে কোন সেক্টরে ডিসিশন নিতে হবে, সেলস প্রমোশন কিভাবে হবে, অ্যাডভার্টাইজিং কিভাবে করব, সেলস ফোর্স কিভাবে হবে, পাবলিক রিলেশনস কিভাবে হবে, এবং ডিরেক্ট মার্কেটিং আমরা কিভাবে করতে পারি। সো এই 4 পিস ডিসিশন নেওয়ার মাধ্যমে হচ্ছে আমি আমার মার্কেট এন্ড ডিমান্ড অ্যানালাইসিসের লাস্ট স্টেপে চলে আসলাম। এখন এর পরবর্তী ধাপ যেটা, সেটা হচ্ছে আমি আমার পণ্যের উৎপাদনে চলে যাব বা পণ্য তৈরি করব। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ আজকের ক্লাস অ্যাটেন্ড করার জন্য। তো আমি জানতে চাচ্ছি যদি কারো কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে তোমরা কোশ্চেন করতে পারো। আমি প্রথম স্লাইডে চলে যাচ্ছি, মার্কেট এন্ড ডিমান্ড অ্যানালাইসিস। এখান থেকে যদি কেউ যদি কোশ্চেন করতে চাও, কারো কোনো কোশ্চেন আছে? এটা আমরা আলোচনা করলাম একটা পণ্যের চাহিদা কিভাবে নিরূপণ করতে পারি, এবং সেই চাহিদাটা ফোরকাস্ট করার পরে আমরা হচ্ছে পণ্য উৎপাদনে যাব। এটা আমার প্রকল্পের একদম ইনিশিয়াল একটা স্টেজ। হ্যাঁ, কোশ্চেন করো। ম্যাম, মার্কেট এন্ড ডিমান্ড অ্যানালাইসিসে যে একটার সাথে আরেকটা কানেক্টেড, এই বিষয়গুলা কি? মানে অ্যাকচুয়ালি যে আপনি অ্যারো দিয়ে দিয়ে একটার সাথে একটা কানেক্ট করে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, ফাইন। কে কোশ্চেন করলো? ম্যাম, আমি ফানুল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে এগুলো আমরা আসলে এই যে ফিগারটা যেটা দেখলাম আমরা, ছবিটা, এটা হচ্ছে একটা মানে স্টেপ গুলা কি কি, যেমন ধাপে ধাপে কিন্তু আমি আলোচনা করেছি পয়েন্ট গুলা, যে একটা সিচুয়েশন অ্যানালাইসিস করা, তারপরে সেই বিষয়ে তথ্য সংগ্রহ করা, কালেকশন অফ ডেটা, কন্ডাক্টিং, হ্যাঁ, তো তথ্য সংগ্রহ করার পরে হচ্ছে মার্কেট সার্ভে করা, এই দুইটা তথ্যের উপর বেসিস করে মার্কেটের ক্যারেক্টারাইজেশন করা, যে পয়েন্ট গুলা দেখলাম। তারপরে যেটা ডিমান্ড ফোরকাস্টিং বললাম, যে বিভিন্ন মেথড আছে, সেই মেথডের মাধ্যমে আমরা ডিমান্ডটা ফোরকাস্ট করব, মানে পণ্যের চাহিদা কত হতে পারে সেটা কিন্তু সংখ্যা, এটা কিন্তু আমরা মানে অনুমান করে বলতে পারি না, তাই না? সেটা আমরা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে দেখব। এবং মার্কেট প্ল্যানিং, তো প্রতিটা স্টেপ হচ্ছে একটার সাথে একটা রিলেটেড, এই কারণে আমরা এভাবে লিঙ্ক আপের মাধ্যমে দেখেছি যে একটা স্টেপ বাদ দিয়ে আমি সরাসরি মার্কেট প্ল্যানিং এ চলে যেতে পারবো না, আমাকে স্টেপ বাই স্টেপ আসতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছ? জি ম্যাম। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবে? আর কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন নেই? তাহলে ঠিক আছে, তাহলে হ্যাঁ বলো বলো, বখতিয়ার হোসেন বলো। না আমার কোনো কোশ্চেন আপাতত নেই। ডিমান্ড ফরকাস্টিং একটু যদি ভালো মতো বোঝাতে পারে, যদি ডিমান্ড ফরকাস্টিং আচ্ছা আচ্ছা, ডিমান্ড অর্থ হচ্ছে কি? ডিমান্ড অর্থ হচ্ছে চাহিদা। তো আমরা হচ্ছে চাহিদাটাকে পূর্বানুমান করলাম। ফোরকাস্টটা আমি খুব সহজে বুঝিয়েছি। ফোরকাস্ট হচ্ছে যে কোনো একটা জিনিসের অনুমান করা, ঠিক আছে, একটা প্রিডিকশন করা। যেমন উদাহরণ বলেছি কি, যে আমরা যেভাবে ওয়েদার ফোরকাস্ট করে থাকি, যে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়, তো এক্ষেত্রে মানে একটা ধারণা করা হয় যে কিরকম বিভিন্ন ধরনের ক্যালকুলেশনের মাধ্যমে, বা যে ইলেকট্রনিক ডিভাইস আছে। কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্রিডিকশনটা হতে হবে অ্যাকিউরেট, তাই না? তো সেক্ষেত্রে আমরা যেটা করি, বিভিন্ন ম্যাথমেটিক্যাল টুলস ব্যবহার করে পণ্যের চাহিদা কিরকম আছে সেটাকে, ডিমান্ডটাকে ফোরকাস্ট করার চেষ্টা করে থাকি। মানে সামনে আমি কত পরিমাণ পণ্য তৈরি করব। তুমি এখন একটা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছ, এখন তুমি তো মানে একসাথে যদি তুমি 2 লক্ষ পণ্য তৈরি করে তারপর ব্যবসা শুরু করো, তাহলে কিন্তু কি তোমার সেই পণ্য বিক্রি হবে কিনা সেটার কোনো নিশ্চয়তা আছে? নেই। তো কাজেই তোমাকে কিন্তু আগে ধারণা রাখতে হবে যে প্রথমে তুমি 1000 পণ্য নিয়ে ব্যবসা শুরু করলা, সেটার সেল কেমন হলো, বা মার্কেট সার্ভে করে কাস্টমারদের সাথে কথা বলে জানতে চাইলা যে তাদের কাছে কি ধরনের পণ্যের চাহিদা আছে। ঠিক আছে, এই জন্য মার্কেট এন্ড ডিমান্ড অ্যানালাইসিস, এটা হচ্ছে আমাদের
প্রজেক্ট ম্যানেজমেন্টের একদম ফার্স্ট একটা স্টেপ, যখন আমরা একটা প্রজেক্ট শুরু করতে যাব তার প্রথম স্টেপ, যেমন আমি তোমাদের প্রথম ক্লাসে উদাহরণ দিয়েছি যে প্রজেক্ট হচ্ছে একটা প্রকল্পে যেমন মেট্রো রেলের কথা বলেছি। তো বাংলাদেশে কি আদৌ মেট্রো রেলের কোনো প্রয়োজনীয়তা আছে? কি মনে করো তোমরা, আছে কিনা? আছে? মেট্রো রেলের প্রয়োজনীয়তা আছে? না ম্যাম, নাই নাই নাই? ম্যাডাম আমার তো মনে হয় আছে, না ম্যাম, থাকতে পারে ম্যাম। এটা কোনো মানে কোনো কাজেরই হবে না আলটিমেট। আচ্ছা, না ভিন্ন হইতেও পারে, কাজ হইতেও পারে যদি ওইভাবে ম্যানেজ করতে পারে আর কি। সেটাই, ভিন্ন মত থাকতেই কারণ পারে। আমাদের তো ম্যাম তো এখানে বর্তমানে মেট্রো রেল তৈরি করার উদ্দেশ্য যেটা, যে অসহনীয় যানজটের যে একটা সমস্যা ছিল সেখান থেকে রাজধানীবাসীকে সেটা মুক্তি দেওয়ার জন্যই আসলে মেট্রো রেলটা প্রকল্প নেওয়া হয়েছে, যে কিছুটা হলেও যদি যানজট সমস্যাটার একটা সমাধান হয়। তো কাজেই একেবারেই প্রয়োজন নেই সে কথা আমরা বলতে পারি না, যেটা বলছি যে সবকিছুতেই দ্বিমত থাকতেই পারে। হয়তো প্রজেক্টটা মানে সঠিকভাবে বাস্তবায়ন যখন হবে এবং মানুষ এটার উপকার পাবে, তখন এটাকে আমরা একটা সাকসেসফুল প্রজেক্ট বলবো, ঠিক আছে? তো একইভাবে কিন্তু আমাদের আশপাশের যে কিন্তু ম্যাম বলতে পারো। না এখন এই যে মেট্রো রেলের কথা বলতেছে যে ম্যাম বলা হয়েছিল 2020 সালে কিন্তু শেষ হয়ে যাবে বলছিল, কিন্তু 2021 সালে এখনো কিন্তু ম্যাম লাইনও বসানো হয়নি, কিছুই বসানো হয়নি, অনেক সময়ের একটা ব্যাপার ম্যাম। কবে যে চালু হবে তার কিন্তু গ্যারান্টি নাই। আচ্ছা, সেটা ঠিক আছে। সেটা হচ্ছে যে যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে সবাই পুরো পৃথিবী ওলটপালট হয়ে গেছে, কাজে আমরা আশা করি যখন সব স্বাভাবিক হবে প্রকল্পগুলো, যতগুলো অনগোয়িং প্রকল্প আছে সবই বাস্তবায়ন হবে। তোমাদের যে বিবিএ কোর্স আছে সেটা অন টাইমে শেষ হবে, সেটাই আমরা আশা করি, ঠিক আছে? তো আচ্ছা, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। জি ম্যাম।